তিনি থাকছেন 7 তারিখ থেকে, এবং 15 তারিখ রবি আবার সেইখানে প্রবেশ করে যাচ্ছেন জুনের। বেশ, একটা বুধাদিত্য যোগ তৈরি হয়ে গেল। তাইলে এখানে যে লগ্ন বা রাশির অধিপতি বুধ, তিনি বুধাদিত্য যোগে থাকলেন। এবারে ষষ্ঠ ঘরে রাহু বসে আছেন। রাহু সাধারণত খারাপ ফল দেন না ষষ্ঠ ঘর থেকে। তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ রাহু ভালো ফল দেন। কাউকে ব্যয়ের রাস্তায় পাঠিয়ে দিলেন, তারপরেও তিনি চুপচাপ থাকলেন, এরকম কোনো কি প্রবৃত্তি তার মধ্যে জাগে? কন্যা রাশির ব্যক্তিগণ নিজেরাই ভোগেন বেশি, লোককে কি ভোগাবেন তিনি? আপনি কমেন্ট চাইবেন। কন্যা রাশির লোকেরা ভোগেন বেশি, পরিবারের লোক থেকে প্রচণ্ড ভোগেন। বন্ধু আত্মীয় পরিচিত, এককালের পরিচিত, সেই দেখা যাবে এদেরকে তন্ত্র করছে, এদেরকে গুণিন দিয়ে, অমুক দিয়ে, তসুক দিয়ে ওদের যত রকম খারাপ করছে। আমি এই কমেন্টটা আজ থেকে প্রায় 1 মাস আগে কোনো না একটা ভিডিওতে আপনারা করেছেন আর কি, মাসখানেক আগে আমি এই কমেন্টটা পেয়েছি, যে কমেন্টটা এক্ষুনি আমি রাখলাম আর। নমস্কার, আজকের মূল এপিসোড শুরু করার আগে একটা খুশির খবর আপনাকে জানাতে চাই। আপনি যদি পার্ট টাইম কাজ করতে চান, নারী কিংবা পুরুষ যাই হন না কেন, আপনি গ্রামে থাকেন অথবা আপনি শহরে থাকেন, আপনি ভাবছিলেন যে প্রোডাক্ট বিক্রি না করে যদি কোনো পার্ট টাইম কাজ করা যায় এবং যেখান থেকে রোজগার করা যাবে, হ্যাঁ, এইরকমই কাজ, স্কুল প্রজেক্টের কাজ। আপনি আপনার আশেপাশে থাকা সরকারি এবং বেসরকারি মিলিয়ে 5টি স্কুলের নাম আপনি আমাকে লিখে পাঠান, যে স্কুলগুলোতে আপনি যেতে পারবেন নিজে থেকে। কেমন? আপনি আপনার নাম লিখবেন, আপনার ঠিকানা দেবেন, আপনার আশেপাশে 5টা স্কুলের নাম লিখবেন, লিখে কেবলমাত্র আমাকে হোয়াটসঅ্যাপ করুন 9051293305 এই নাম্বারে। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হর। শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু হচ্ছে। কন্যা রাশি এবং কন্যা লগ্নের যারা জাতক জাতিকা, তাদের 2025 সালের এই জুন মাস, পুরো মাসটা জুড়ে তাদের জীবনে কি ঘটবে, অর্থাৎ আপনার জীবনে কি ঘটবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুরো বোর্ডে আমাদের যেমন জন্মছক হয় আর কি, যাদের জন্মছক বিচার করিয়েছেন কোনো না কোনো জ্যোতিষীকে দিয়ে, বা কখনো আপনার জন্মছকের প্রয়োজন পড়েনি হয়তো বা, কিন্তু আপনি শুনে থাকতে পারেন জ্যোতিষের এই ধরনের এপিসোডে আপনি শুনে থাকেছেন যে 12টা হাউস থেকে 12 ধরনের ফলাফলের একটা জায়গা পাওয়া যায়। আজকে আমরা সেই পুরো 12টা ঘর নিয়েই কিন্তু আলোচনা করব। তবে তার আগে আপনার কাছে আমার একটা অনুরোধ থাকছে যে পুরো এপিসোড আপনি মন দিয়ে দেখুন, এবং এই পুরো এপিসোডে আপনার জীবনের সাথে হুবহু তখনই মিলবে, 100% তখনই মিলবে গোচরকালীন জায়গা থেকে যে যে অবস্থান আমরা এখানে আলোচনা করছি, যা আপনি বোর্ডে দেখতে পাচ্ছেন, জন্মছকের সাথে, আপনার জন্মছকের সাথে যদি এই গ্রহগত অবস্থান যদি ঠিক থাকে, তাহলে কিন্তু 100% ফলাফল আপনার জীবনে আজকের এই এপিসোডের আলোচনা থেকে আপনার জীবনে আপনি পাবেনই পাবেন। চলুন আমরা আলোচনা এগোই। আপনি এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। একেবারে শুরুতে এই যে পুরো 12টা হাউসের কথা আমি ওনাদেরকে একদম বললাম, আপনি যদি এক এক করে যদি কিছুটা আলোচনা যদি করেন, সেই জায়গা থেকে একটু বুঝতে সুবিধা হবে। একেবারে সরলভাবে আমরা আলোচনা করব, আপনি শুনতে থাকুন, দেখতে থাকুন। আচ্ছা, তাইলে আমি শুরু করছি। প্রথমে কন্যা রাশি বা লগ্ন যেটা লেখা আছে, একদম এই জায়গাটা। হ্যাঁ, তো এখানে চন্দ্রের অবস্থান ধরেই আলোচনা করতে হচ্ছে। এটা কিন্তু কালপুরুষ চক্রের ষষ্ঠ ঘর, আমরা 1 লিখে রেখেছি, এটা থেকেই আলোচনাটা শুরু হচ্ছে। তো কন্যা লগ্ন বা রাশির যারা জাতক জাতিকা আছেন, 1 নম্বর ঘর থেকে শরীর স্বাস্থ্য আর মন মানসিকতা, এগুলো নিয়ে আমরা আলোচনাটা করি। দেখা যাচ্ছে যে শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ যাবে না কন্যা রাশির বা লগ্নের জাতকদের। এর কারণ হচ্ছে লগ্নাধিপতি বা রাশির অধিপতি বুধ, তিনি দশমে স্বগৃহে অবস্থান করছেন 7 তারিখ থেকে, জুনের। কিন্তু আমি যাই ডেট বলবো জুনের 10 নম্বর হাউসে দেখুন, ওখানে কিন্তু বুধ আছে, মানে আপনার লগ্নাধিপতি যে। আচ্ছা, তিনি থাকছেন 7 তারিখ থেকে, এবং 15 তারিখ রবি আবার সেইখানে প্রবেশ করে যাচ্ছেন জুনের। বেশ, একটা বুধাদিত্য যোগ তৈরি হয়ে গেল। তাইলে এখানে যে লগ্ন বা রাশির অধিপতি বুধ, তিনি বুধাদিত্য যোগে থাকলেন।
এবারে ষষ্ঠ ঘরে রাহু বসে আছেন। রাহু সাধারণত খারাপ ফল দেন না ষষ্ঠ ঘর থেকে। তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ রাহু ভালো ফল দেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে না, রাশিতে যে রাশিতে অবস্থান করছেন 6 নম্বর ঘরে, সেখান থেকে তিনি খারাপ ফল দিচ্ছেন না। এবারে ষষ্ঠাধিপতি শনি সপ্তমে গিয়ে পূর্ণ দৃষ্টি রেখেছেন কার উপর? আপনার লগ্ন বা লগ্নের উপরে। রাশির উপর। এই জায়গায় আপনাকে শরীরের নিম্নাংশ, গোড়ালি, গাঁট, স্নায়ুজনিত কিছু সমস্যা আসার সম্ভাবনা, এর চেয়ে বেশি কিছু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। মোটামুটি রাষ্ট্রাধিপতি বা লগ্নাধিপতির অবস্থান, বৃহস্পতির সঙ্গ পাওয়া, রবির সঙ্গ পাওয়া, এই সুবাদে তিনি যথেষ্ট বলবান থাকার সুবাদে সময়টা যথেষ্ট শরীর স্বাস্থ্য মনমানসিকতার দিক থেকে ভালো। এক্ষেত্রে বলে রাখি, যেহেতু এটা দ্ব্যত্মক রাশি, সুতরাং এই কন্যা রাশির জাতক জাতিকারা সবসময় দোনোমনো চিন্তাভাবনার মধ্যে থাকেন। সেই ক্ষেত্রে হয়তো এটা করব কি করব না, ওটা করব কি করব না, এই ভাবনা থাকতে পারে, কিন্তু মানসিকতা ভেঙে পড়ার জায়গাটা থাকবে না। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এদের চিরকালীন একটা সমস্যা থাকে। বেশ, মানে একটু বেশি চিন্তা ভাবনা করে, না কোনটা করব কোনটা করব না, এই নিয়ে ভাবা, হবে কি হবে না, দেব কি দেব না, একটা সবসময় দ্বৈত মনোভাব এদের মধ্যে থাকে। বেশ, আমরা একটু সেকেন্ড হাউসের দিকে চলে যাই। হ্যাঁ, সেকেন্ড হাউসে একটা মজা তৈরি হয়ে গেছে। সেকেন্ড হাউসে কেউ নেই, দেখুন কেউ বসে না, এখানে কেউ নেই, ছক। কিন্তু ষষ্ঠ ঘর থেকে রাহুর একটা পঞ্চম দৃষ্টি পড়েছে। আবার বৃহস্পতিরও একটা পঞ্চম দৃষ্টি ওখানে আছে। আচ্ছা, হ্যাঁ, বৃহস্পতির দশম হাউস থেকে এখানে আছে, পঞ্চম দৃষ্টি আছে। রাহুটা উল্টো দিক থেকে গুনবেন, ঠিক। তাহলে দুটো দৃষ্টি মিলল, তাইলে এখানে একটা গুরুচণ্ডালী যোগ তো তৈরি হয়ে গেল, দোষ তৈরি হয়ে গেল। কিন্তু যেহেতু রাহু খারাপ ফল দেন না, সুতরাং তিনি খারাপ দেবেন না। এবার দ্বিতীয়াধিপতি তিনি আবার দেখুন অষ্টমে মারকে চলে গেছেন। আচ্ছা, হ্যাঁ, শুক্র। আচ্ছা, তাই তো খারাপ হওয়ার কথা, কিন্তু খারাপ হবে না। কারণ আপনি যেখানেই যান আপনার ঘরটা ক্ষতি হোক, এটা কি আপনি চাইবেন? নিশ্চয়ই না। এবং এখানে সরাসরি হ্যাঁ, সেটাই বলছি, সরাসরি তিনি অষ্টমে বসলেও সপ্তম দৃষ্টি সরাসরি দিয়ে ঘরটাকে দেখছেন তিনি। তার মানে তিনি যেখানেই যান তিনি কিন্তু তার ঘরটাকে তাকিয়ে আছেন। তো এখান থেকে যে ফলাফলটা আসবে, অবশ্যই সঞ্চয় যোগ একদম অবশ্যই আছে, এবং সেটা করতে একটু শ্রম হবে, কিন্তু হবে। কারণ এই যে বৃহস্পতি আর রাহু এক জায়গায়, তো দেখুন দশম স্থল থেকে দৃষ্টি দিয়েছে বৃহস্পতি, মানে কর্মের দ্বারা সঞ্চয়, বোঝা গেল। ষষ্ঠ হচ্ছে কর্মপ্রাপ্তির পথ দেখায়, একটা সেখান থেকেও একটা সঞ্চয় যোগ আসছে। আর অষ্টম ধ্বংস ক্ষয়ক্ষতি হলেও আমি যেহেতু ঘরের মালিক, আমি আমার ঘরের ক্ষতি চাইব না, তাইলে সুতরাং সঞ্চয় যোগ একটা আসছে। এবং সেটা কর্মের দ্বারা হ্যাঁ, আপনি যে উপার্জন করবেন সেখান থেকেই কিন্তু আপনার সঞ্চয় আপনি করবেন। ঘটনা হচ্ছে যে এক্ষেত্রে মগজমারির ব্যাপার তো কিছুটা আছে, কেননা যেহেতু আমার যেটা মনে হচ্ছে এক্ষেত্রে, মানে আমি জানি না আপনি এক্ষেত্রে কি বলবেন, বাকি হাউসগুলো এগোক, আমি এই প্রশ্নটা পরে রাখছি। এই ক্ষেত্রে কিঞ্চিত খালি সংযোজন করে দিই, একটু চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তারা কিন্তু এই রাহুর যে সহযোগিতাটা যতটা বললাম পাবেন, ততটা পাবেন না। একদম তাই। আচ্ছা, থার্ড হাউসের দিকে আমরা চলে যাই। হ্যাঁ, আচ্ছা, এক্ষেত্রে আপনি থার্ড হাউসটা বলবেন। আপনারা যে সমস্ত কমেন্ট পাঠিয়েছেন আমাদের আগের মাসের যে এপিসোড, তার আগের যে এপিসোড, সেই সমস্ত কমেন্টগুলো কিন্তু আজকের এই এপিসোডে আমি নেব, মধ্যেই নিতে যাব আর কি। হ্যাঁ, থার্ড হাউসটা তৃতীয় ঘর থেকে আমরা যেটা সচরাচর অনেক কিছু আলোচনা করা হয়, গুরুত্ব দিয়ে যেটা আলোচনা করি সেটা হচ্ছে কি ভ্রাতা, ভাই, যোগাযোগ, পরাক্রম, সাহস, বল, বিক্রম, একটু পাড়াপড়শি ইত্যাদি, এইগুলো আলোচনা করি। এর অধিপতিকে মঙ্গল, তিনি কিন্তু দ্বাদশে চলে গেছেন, বোঝা গেল। দ্বাদশ মানে ব্যয়স্থল, ভাইদের সাথে সম্পর্কের কিঞ্চিত অবনতির সম্ভাবনা। এই কারণে বলছি মঙ্গল আবার অষ্টমের অধিপতি, তাইলে তৃতীয়ের অধিপতি অষ্টমের অধিপতি গিয়ে পৌঁছলেন কোথায়? দ্বাদশে। একটা খেলা আছে এখানে, একটা বিপরীত রাজযোগ কিন্তু তৈরি হয়েছে।
কারণ তৃতীয় স্থল ভালো নয়, অষ্টমও ভালো নয়, দ্বাদশও ভালো নয়। এক্ষেত্রে একটা গোপনীয় যেটা বিপরীত রাজ্য কাজ করবে, মানে যতটা খারাপ তৃতীয় স্থল থেকে অষ্টমে অধিপতি যেহেতু দ্বাদশে গেছেন, ব্যয়ের জায়গায় গেছেন, স্বাভাবিক অর্থে উঠে আসবে এটা খারাপ, অবনতির জায়গা। কিন্তু না, অবনতিটা হবে না, কারণ খারাপ জায়গায় গেলেও, দ্বাদশে গেলেও তিনি বিপরীত রাজযোগে আছেন। সুতরাং এখানে কোনো সম্পর্কের অবনতি ভাইদের সাথে হচ্ছে না, যোগাযোগ হচ্ছে দূর জায়গায় যোগাযোগ হবে, দূরের কোনো জায়গায় যোগাযোগ হবে, মেবি সেটা বিদেশ পর্যন্ত হতে পারে। আচ্ছা, আমরা চতুর্থ ঘরে চলে যাই, মানে যেখানে গাড়ি বাড়ি জমি মায়ের সাথে কেমন এটা তো খুব গুরুত্বপূর্ণ জায়গা। আচ্ছা, চতুর্থ স্থল থেকে তো আপনি বলে দিলেন মায়ের শরীর স্বাস্থ্য, মাতৃ সম্পদও ভাবা হয়, গাড়ি বাড়ি একটু কেনা, জমি কেনা, গৃহ নির্মাণ, পারিবারিক স্বাচ্ছন্দ্য যেটা, সেটা আলোচনা করা হয়। এই জায়গার অধিপতি বৃহস্পতি, এই বৃহস্পতি বসলেন কোথায়? দশমে। এবং দশমে তিনি বর্তমান মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছেন। ভালো কথা। তাইলে দশম স্থলে গেলে তিনি কিন্তু খুব একটা খারাপ ফল দেন না, খারাপ ফল দেন। আচ্ছা, আমি এক্ষেত্রে একটা ছোট্ট কমেন্ট নিয়ে নিই। পার্থ রয় তিনি লিখেছেন যে আমার প্রণাম নেবেন, আপনি যা যা বলছেন প্রায় ঠিক বলছেন, বাট আমার সময় খুবই খারাপ সিচুয়েশনের মধ্যে আমি আছি, মানি, ফিনান্সিয়াল প্রবলেমস এবং ক্রাইসিস। আমার ফ্যামিলি মেম্বার আমার সম্মানহানি করছে, আমার বদনাম করছে, এইসব প্রবলেম সলভ হবে কি? তো এই জুন মাসের নিরিখে, এই যে গোচরকালীন জায়গা থেকে আমরা আলোচনা করছি, এই জায়গা থেকে আপনি কি বলবেন? মানে জন্মছক তো ওনার অবশ্যই বিচার্য, কারণ ওনার জন্মছকে কি আছে? আচ্ছা, আপনি যদি উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকেন, পার্থবাবু যদি প্রোগ্রামটা দেখছেন, হ্যাঁ, আপনার কিন্তু সময়টা ভালো যাবে না। বাকি যাদের বাকি যেটা আছে, আপনি যদি হস্তা নক্ষত্রে জন্মগ্রহণ করেন, কিঞ্চিত অবশ্যই লাঘবের সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং পারিবারিক সহযোগিতায় আপনার সম্পদ সৃষ্টির যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা চিত্রা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু মধ্যম প্রকৃতির যাবে, যা চলছিল ততটা খারাপ যাবে না, কিন্তু আহামরি কিছু পরিবর্তন ও পরিবার থেকে পাবেন না। বেশ, তাহলে পারিবারিক এই যে জায়গাটা, এই জায়গাটা কমপ্লিট হয়ে গেল। এবং এখানে আরও একটা শনির দৃষ্টি পড়ে আছে চতুর্থের উপর। সেই জায়গায় যাই হোক একটু ধীর লয়ে হবে, ধীর গতিতে হবে। আচ্ছা, আমরা পঞ্চম জায়গায়, প্রেমের জায়গায়, সেই জায়গাটায় একটু দেখি। আচ্ছা, কেন প্রেম নিয়ে অনেক কমেন্ট আছে, আমি সেই কমেন্ট, প্রেম বিবাহে পরিণত হতে চলেছে। আচ্ছা, কীরকম? প্রেমের অধিপতি, অর্থাৎ এটা পঞ্চম, এর অধিপতি শনি সপ্তমে বসে গেছেন, অর্থাৎ যারা প্রেম করছিলেন তাদের পরিণতি বিবাহের দিকে যাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে দেখা যাচ্ছে। সন্দীপ শীল একটা কমেন্ট করেছেন, তার কমেন্টটা আমি এক্ষেত্রে নিয়ে নিই যে স্যার, আমি আপনার ভক্ত, কিভাবে রিলেশনে যে জড়িয়ে গেলাম তা আমি নিজেও জানি না, আমি এখন তার চিন্তায় পাগল, কোনো কিছু আমার ভালো লাগছে না, এখন কি করব, উপায় বলুন, নয়তো আমি মরে যাব। দেখুন, এটা তো মরে যাওয়াটা তো কোনো সলিউশন না। আপনি আপনার মানসিক জায়গা থেকে বলছেন ঠিক কথা, কিন্তু শান্ত থাকুন। জুন মাসের এই নিরিখে আপনি প্রেমের দিকটা থেকে তো বলেই দিয়েছেন যে বিবাহের দিকে বিষয়টা এগোবে। আপনার কার সাথে প্রেমের সম্পর্ক হয়েছে বা সেটা কবে হয়েছে, কার সাথে হয়েছে, তার জন্মছক কি আছে সেটা তো দেখতে হবে, তাই না? হ্যাঁ, নেক্সট। তাহলে প্রেমের ক্ষেত্র ভালো। শিক্ষাক্ষেত্রে যারা কমার্স জাতীয়, মানে ব্যবসায়িক জাতীয়, আচ্ছা, আমি একটু চটপটে এগোই, হ্যাঁ, সেটা কিন্তু সুফল পেতে চলেছে। উচ্চশিক্ষায় যারা আছেন তাদের ক্ষেত্রে এটা ভালো। তাইলে আমরা মূলত যেটা পঞ্চম থেকে শিক্ষা, সন্তান নেওয়ার ক্ষেত্রটাও খুব একটা খারাপ দেখছি না। এবারে চলুন ষষ্ঠ ঘরে। আচ্ছা, একটা প্রসঙ্গ যেটা আমি এর আগেও কন্যা রাশির এপিসোডে, আপনাদের খেয়াল থাকবে হয়তো যারা ধারাবাহিকভাবে দেখেন, যে কন্যা রাশির যারা মানুষজন, তাদেরকে তাদের পরিবারের লোকজন রীতিমতো ম্যানিপুলেট করে। মানে অনেকে এরকমভাবে হয়েছে যে ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে তার পরিবারের জন্য তিনি পড়েছেন, মামলা তার নিজের জীবনে, তার বিবাহিত জীবনের জায়গা থেকে তার ঘাড়ে এসে মামলা পড়েছে কেবলমাত্র তার পরিবারের লোকজনদের ম্যানিপুলেশনের কারণে। পরিবারের লোকজন যেখানে সঠিক সিদ্ধান্ত দেওয়ার কথা, সেখানে বরং আরও বেশি করে উস্কানি দিয়েছে এবং ভুলভাল দিকে পরিচালিত করেছে। মাস তিন চারেক আগে। ইয়েস। তো সেই রকমই একজন কমেন্ট করেছেন যে
আমার বিয়ে হয়নি, প্রেমও করিনি, কোনো রিলেশন নেই, বাট আপনারা যেগুলো বলছেন সেগুলো ঠিক। আমার পরিবারে অনেক অনেক ম্যানুপুলেট হয়েছি। তারপরে আরেকজনও লিখছে যে হ্যাঁ আমি ম্যানুপুলেট হয়েছি, বহুবার ম্যানুপুলেট হয়েছি। তো এই যে ব্যাপারটা পারিবারিক জায়গাটা, যেহেতু 4 নম্বর হাউসে আমি ছেড়ে গেলাম আর কি কমেন্টটা নিতে, সেই ম্যানুপুলেশনের জায়গাটায় ওনাদের এখন সেটা ওনারা কি বুঝতে পারবেন, বেরোতে পারছেন বিষয়টা থেকে? দেখুন, বৃহস্পতি যে জায়গায় বসে আছেন সেই জায়গা থেকে সরাসরি কিন্তু চতুর্থের দৃষ্টি রেখেছেন, একদম তাই, পুরো সপ্তম দৃষ্টি পড়ে আছে। উনার যদি জন্মকুণ্ডলী একটু সাপোর্ট করে, একদম নিশ্চিন্ত থাকুন, সময়টা কিন্তু খারাপ যাচ্ছে না, ভালো যাচ্ছে। এবারে প্রশ্ন হচ্ছে সেই বৃহস্পতির ওপর দশম স্থলে রাহুরও একটা দৃষ্টি পড়েছে, কিন্তু সেটা কর্মক্ষেত্রের জায়গা, সেটা তো আর পারিবারিক জায়গা নয়। পারিবারিক জায়গাটা মোটামুটি দেখা যাচ্ছে যে এইখানে কিন্তু একটা ভালো ফল পেতে চলেছেন, কিন্তু সেটা সময় লাগবে। বললাম না, শনির দৃষ্টিটা পড়ে আছে, একটু সময় লাগবে, কিন্তু সময়টা অবশ্যই ভালো, কারণ বৃহস্পতি একটা দীর্ঘ সময় থাকছেন, 18ই অক্টোবর পর্যন্ত থাকছেন। সুতরাং এই সময়কালটা যথেষ্ট সময় দেবে। তো আমরা যদিও জুন নিয়ে আলোচনা করছি, কিন্তু জুনে তো শুধু ভাবলে হবে না, এটা তো দীর্ঘদিনের ব্যাপার। 18ই অক্টোবরের মধ্যে একটা দেখা যাচ্ছে যে একটা পরিবর্তন অবশ্যম্ভাবী। তবে আমার যেটা মনে হচ্ছে আপনার কথা শুনে, যে অন্যান্য যারা ক্লায়েন্ট আছে আর কি, আমি তাদের সাথেও যখন যোগাযোগ থাকে, হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করেন পুরনো, অনেকের এই পারিবারিক এই যে জায়গাটা তাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। মানে ক্লিয়ার হয়ে গেছে বলতে তারা বুঝতে পেরে গেছে, এবং তারা সেই, উনিও কমেন্ট করেছেন, উনিও বুঝতে পেরেছেন, তারা সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে এসছে, মানে পরিবারের সেই জায়গা থেকে আর কি খুব ট্যাক্টফুলি তারা বেরিয়ে এসছে, সম্পর্ক টিকে আছে তাদের। তো যাদের এখনো পর্যন্ত মনে হচ্ছে যে না বেরোতে পারছি না, বা পারিবারিক জায়গা থেকে দ্বন্দ্বগুলো মিটছে না, তাদের জন্মছকটা আমার মনে হয় যে একটু দেখে নেওয়ার দরকার আছে। আমরা তো গোচর নিয়ে আলোচনা করছি না, ঠিক ঠিক ঠিক। উনার জন্মকুণ্ডলী কি বলছে, এই বৃহস্পতির অবস্থান হয়তো খুব খারাপ জায়গা। আচ্ছা দেখুন, ষষ্ঠ হাউসের দিকে যদি তাকাই, ষষ্ঠ হাউসে যেহেতু রাহু আছে, আমার মনে হচ্ছে রোগ রিপু এবং এই যে শত্রুতার যে জায়গা, সেই জায়গাটা কোথাও থেকে কি বাড়িয়ে দেবে শত্রুতা? হ্যাঁ, যেরকম বাড়িয়ে দেয় সেরকম নিষ্পন্ন করে আপনার জয়টা সূচিত করে রাহু। আচ্ছা, এটা ভাবতে হবে। বেশ। রাহু ষষ্ঠে বসা মানে ভালো ফল দেয়। আচ্ছা, যেরকম একটা প্রদীপ নেবার আগে দপ করে জ্বলে ওঠে না, এটা জেলে দেবে প্রথমে, মানে শত্রুদেরকে, হ্যাঁ একটু জাগিয়ে দেবে, তারপর তারা হতোদ্যম হোক, বুঝতে পারুক, যে কোনো কারণে হোক, তাকে কিন্তু আবার অবদমিত হতে হবে। এই রাহুই করাবে। এটা রাহু আছে মানে আপনার পরাক্রমতা বৃদ্ধি করবে। হ্যাঁ, আপনাকে একটু এই জায়গায় হঠকারিও করবে, তবে সেই হঠকারিটা আপনি যদি একটু পা ফেলে চলেন, মানে মেপে, আপনার জয় অবশ্যম্ভাবী রাহু আপনাকে দেবে। কারণ আপনার লগ্নপতি বুধের সাথে রাহুর সম্পর্ক ভালো, মিথুন বুধের ঘর, সেখানেই রাহু উচ্চ হন। ব্যাপারটা বোঝা গেল? বেশ বেশ। সেই সুবাদে বলছি যে আপনার অবশ্যই, আর আপনি তো নিজে এখন একটা ভালো জায়গায় আছেন। সেই জায়গাটা আমরা ধীরে ধীরে আরও একটু যাব, কর্মের জায়গা বা অন্যান্য যে জায়গাগুলো সেগুলোতে আমরা যাব, বিবাহের দিকে সেটাতে যাব। আমার আরেকটা এই জায়গা থেকে প্রশ্ন বাকি আছে। এই যে রাহুর জায়গা থেকে আপনি বলছেন যে শত্রু বিজয়ের জায়গায়, এটা তো গেল শত্রুতার জায়গা। আমার ঋণের কমেন্ট এখানে আমি দেখতে পাচ্ছি, অনেকে ঋণ হয়ে আছে, তো তাদের সেই ঋণের জায়গা থেকে তারা কোথা থেকে বেরোবে? পূর্ণিমা দে তিনি লিখছেন যে আমার কন্যা রাশি, খুব ঋণে পড়েছি, কি করব দয়া করে। না, এইখানে রাহু কিন্তু একটু তো লোলুপ, লালসাযুক্ত, ভোগ ইত্যাদির কারক গ্রহ, সে কিন্তু এটা কিন্তু আরও বাড়িয়ে দেবে। মানে আপনি বিভিন্ন কেনাকাটায় ব্যস্ত থাকবেন, ভালো লোভনীয় জিনিস কিনবেন, সেইখানে ব্যয় হবে। আমি ঋণের কথা বলছি না, ব্যয়টা হবে, কারণ আপনার সঞ্চয়টা দেখাচ্ছে মানে আপনি ঋণ শোধ করতে কিছুটা পারেন, সম্ভব। তবে ব্যয়ও দেখাচ্ছে, ব্যয়টাকে আপনাকে কন্ট্রোল করতে হবে, কারণ রাহু বসে আছে মানে নতুন কিছু পেলাম, ভালো কিছু নেব, ভালো কিছু খাবো, এই ধরনের জায়গাটা তৈরি করে দেবে। কোনো সাবধান বাণী, মানে এইরকম রোগের জায়গা থেকে, হ্যাঁ, মাথা থেকে সাবধান, মাথায় আঘাত লাগতে পারে। হ্যাঁ, হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকুন। রাহু একটু হঠকারী করবে, মানে ধরুন কারোর সাথে মারপিট থেকে মাথায়, হ্যাঁ হতে পারে, মারপিট থেকে হতে পারে। এই যে একটা জোশ এনে দেয় রাহু, কি করে আপনাকে একটা আলাদা রকম জোশ দেয়, সেই জোশটাই আপনি বাইক চালাচ্ছেন, আমি ফাটিয়ে দেবো, আমিই পারি,
শেষে শেষ। এমনিতে আমি কন্যা রাশির বা কন্যা লগ্নের যারা আছে এদের বাইক নিয়ে এদের চালানোর যে ব্যাপার ট্যাপারগুলো আমি বহু আগে কমেন্ট পেয়েছিলাম, বাইক অ্যাক্সিডেন্ট এদের মোটামুটি মানে বাইক অ্যাক্সিডেন্ট নয়, মানে নিজেই রাস্তায় কেউ নেই, ও নিজে চালাচ্ছে, নিজেই আছাড় খাচ্ছে, নিজেই দাঁত মুখ ভাঙছে, এইরকম ব্যাপার কিন্তু সেটা আমি হয়, সাবধানে থাকবে। প্রথমে একটা কথা বলেছিলাম, ওদের সবসময় দোনো মনোভাব, হবে কি হবে না, পাবো কি পাবো না, যাবো কি যাবো না, এই যে ভাবনাটা, এরা রাস্তায় যাচ্ছে তো মনে হয় পেরিয়ে যাব, এই ভাবনাটা, কিন্তু সেটা হয়তো যাওয়ার মতো নয়। এই যে মনে হয় পেরিয়ে যাব, না হবে না, এই যে হ্যাঁ না, এটাই নিজেরা অ্যাক্সিডেন্ট করে পড়ে। ধরুন যাদের নেশার মধ্যে পড়ে আছে, হ্যাঁ, নেশা যে কোনো ধরনের নেশা, সেই নেশার মধ্যে যারা আছে, পরিবারের লোকজন চাইছে যে নেশা কমাক, বাড়িতে লাফাঝাফা চলছে, হয়তো দেখা যাবে যে বাড়ির যে জায়গা, বাড়ির সাথে এই যে সম্পর্কের জায়গা, বাড়ির লোকজন নেশার জায়গা থেকেই হয়তো অতিষ্ঠ, কিন্তু মুখে কিছু বলে না। আমি বলছি দেখবেন, যারা চাইছে বাড়ির ছেলে মেয়েদের, যাদের কন্যা রাশি বা কন্যা লগ্ন, যাদের নেশা ছাড়তে চাইছেন তাদের বাড়ির লোকজন, তারা কি এই সময় সুযোগ পাবে? কন্যা রাশি বা লগ্নের জাতক যারা হন, রাহু সব রকম নেশার কারক গ্রহ, কিন্তু তারা ধূমপান জাতীয় নেশার প্রতি বেশি আসক্ত হবেন, মানে ধূমপান জাতীয়, সেটা যারা জলপানের দিকে আসক্ত না, রাহু যদি জলরাশিতে থাকতো সেদিকে নেশাটা বেশি করাতো। তবে এক্ষেত্রে আবার নক্ষত্র একটু বিচার করতে হয়, সেখানে দেখতে পাবেন কোন নক্ষত্রে বসলো সেই নক্ষত্র প্রতি মানে জলতত্ত্বের অধিকারী কিনা, মানে ওনার জন্ম, হ্যাঁ হ্যাঁ, মানে ওটা বিচার করতে হবে। তো বর্তমানে আমি গোচর দেখে বলছি যে উনার যদি দেখা যাচ্ছে জলতত্ত্বে বসে গেছে, তাইলে তিনি সেই জলের দিকেই যাবেন। আবার যদি স্থলতত্ত্বে বসে গেছেন, মানে পৃথ্বীতত্ত্বে, তিনি সেদিকে যাবেন, তার নেশায় যাবেন। বেশ, আচ্ছা, আমরা সপ্তম হাউসে দেখতে পাচ্ছি শনি মহারাজ আছেন, যাদের বিবাহিত জীবনে ধরুন বিভিন্ন প্রকারের এই যে মামলা মোকদ্দমা ইত্যাদি ইত্যাদি, তো সেক্ষেত্রে শনি মহারাজ একটা বড় রোল প্লে করে। অবশ্যই অবশ্যই বড় একটা রোল প্লে করে। তো শনি মহারাজের সেই জায়গা থেকে ধরুন বিবাহিত জীবনে যাদের ঝামেলা চলছে, কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ, অন্য কারোর সাথে তার মামলা মোকদ্দমা বা ইত্যাদি ইত্যাদি চলছে, তার স্ত্রীর সাথে বা স্বামীর সাথে, আর ব্যবসার জায়গাটাও আসবো, ব্যবসারও কমেন্ট আছে। তো সেই বিবাহিত জীবনের যে মামলা মোকদ্দমা, সেই মামলা মোকদ্দমার পরিণতি এখন কোন দিকে যাবে? শুধু শনির অবস্থানটা দেখলে হবে না, মানে এই সপ্তমাধিপতির অবস্থানটাও দেখার দরকার আছে। বেশ, সপ্তমাধিপতি বৃহস্পতি বসেছেন কার নক্ষত্রে? মঙ্গলের নক্ষত্রে। আচ্ছা, মঙ্গল বসলো গিয়ে কোথায়? দ্বাদশে। কতটা লিঙ্কটা দেখুন, দ্বাদশ মানে ব্যয়, ক্ষয়ক্ষতি, জেলখানা, হাসপাতাল, এগুলো তো বুঝি আমরা। আচ্ছা, রাহু একটু হঠকারীর জায়গায় বসে আছে। সপ্তমে কে গিয়ে বসলো? শনি। শনিকে ষষ্ঠাধিপতি, পঞ্চমাধিপতি এবং ষষ্ঠাধিপতি, যেরকম প্রেমটাকে বিয়েতে পরিণত করবে, সেরকম এই যে ষষ্ঠের অধিপতি মানে কি, রিপু, ঋণ, রোগ, শত্রুতা ইত্যাদি, সেটা গিয়ে সপ্তম ঘরে আছড়ে দিয়েছে, মানে যারা বিয়ে করে আছেন সেখানে একটা আছাড় দিয়ে দিল। আমি আপনাকে এই চ্যানেলে একটু জোর গলায় বলবো, কারণ আমার বয়সটা 56, 22 থেকে চর্চা করছি। কন্যা লগ্ন বলবো না, রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা হন, তাদের বৈবাহিক জীবন কোনো কালে সুখকর নয়। নেহাত যদি জন্মকুণ্ডলী কারুর একদম ঈশ্বরের দুহাতের আশীর্বাদে পরিপুষ্ট হন, তাইলে কি জানি না হয় কন্যা রাশির যারা জাতক জাতিকা হন, বৈবাহিক জীবন মোটেও সুখকর নয়। আচ্ছা, আমি প্রথম প্রশ্নের উত্তরটা নিয়ে নিই, যে তাহলে ওনার বৈবাহিক জীবনের যে মামলা মোকদ্দমার নিষ্পত্তি, সেটা কি হচ্ছে না হচ্ছে না? না, খুব একটা আমি দেখছি না যে এই মুহূর্তে এই জুনে হয়ে যাওয়ার। ধরুন ওনার যে পার্টনার, মানে কন্যা রাশি কন্যা লগ্নের তার পার্টনার, যে স্বামী হোক বা স্ত্রী হোক, তার কি কোনো প্রকারের জেল যাত্রা বা ইত্যাদি ইত্যাদি কোনো রকম অন্যায় কার্য তিনি করেছেন ওনার সাথে? না, এই মুহূর্তে না, এই মুহূর্তে জেল যাত্রার কোনো সম্ভাবনা আমি দেখছি না। দেখছেন না? যাদের ধরুন বিয়ে আটকে গেছে, তাদের বিবাহিত মানে সম্পর্কের দিকে এগোনো, বিবাহের কথাবার্তা এই মুহূর্তে বলাটা কি ঠিক হবে? বিবাহ আপনারা করতে পারেন, কারণ শনি বসলেও খুব একটা ষষ্ঠপতি যদিও তিনি আবার পঞ্চমপতিও। দেখবেন এখানে দুটো বিয়ে হয়, একটা হচ্ছে প্রেম বিবাহ,
একটা হচ্ছে অ্যারেঞ্জ বিবাহ। প্রেম বিবাহটা সার্থকতা প্রচুর পাবে এই মুহূর্তে। এই মুহূর্তে। আচ্ছা। অ্যারেঞ্জ বিবাহটা কিন্তু বিলম্বিত হবে। বিলম্বিত হবে। হ্যাঁ। আচ্ছা, আমি অষ্টম স্থানে চলে যাই। অষ্টম স্থানে শুক্র আছে, যদিও এনার লগ্নাধিপতি হচ্ছে বুধ। বিবাহিত জীবনের ক্ষেত্রে বা শারীরিক জায়গা থেকে, সেক্সুয়াল যে বিষয় সেদিক থেকে, তো এনার এখন কি অবস্থা চলছে? এক কথায় বুধের মিত্র কিন্তু শুক্র, খারাপ নয়। খারাপ নয়, আচ্ছা, ঠিক চলছে। কিন্তু অষ্টমের শুক্র মানে পুরুষদের ক্ষেত্রে যেটা সেক্স জাতীয় জায়গাটা, সেখানে কিছু ডিজিজ দেখা দিতে পারে, অথবা তার একটা অনীহা, যে কোনো জৈবিক কারণে একটা অনীহা আসতে পারে। আচ্ছা, এটাকে আপনি রোগ ধরতে পারেন। এটা মানসিক দৈহিক দুদিক থেকে আসতে পারে। দেখুন, মানসিক দিক থেকে আসাটা রোগ হয়তো নয়, কীরকম, আমার ইচ্ছেটা নেই, মেবি করতে পারে। আচ্ছা, আমি এই পয়েন্টটা আমি আমার মতো করে একটা বলার চেষ্টা করব, যেহেতু 12 হাউসে কেতু আছে। হ্যাঁ, সেটা তো পরের জায়গায় যাব। নবম ঘরেরটা আমরা আলোচনা করি। নবম এই জায়গায় দেখা যাচ্ছে কেউ বসে নেই। রবি কিন্তু 15 তারিখ অবধি আছেন, 15 তারিখের পর চলে যাচ্ছেন, মানে ঘরটা ফাঁকা। কিন্তু আবার এই নবমে শুক্র 29 তারিখ চলে আসছেন। তাইলে কি হচ্ছে, এদের ভাগ্যের দরজাটা খুলবে কবে? 15 তারিখের পরে। 15 তারিখের পর থেকে নয়, 28 তারিখের পর থেকে। আচ্ছা, 28 তারিখের পর থেকে। কারণ নবমপতি নবমে থাকবেন, বোঝা গেল। এবারে রবি হচ্ছেন দ্বাদশপতি, তিনি নবমে থাকলে তো ভালো ফল দিচ্ছেন না। ব্যয়ের অধিপতি ভাগ্যে গেল, খুব একটা লাভ নেই ওখানে গিয়ে। আবার সেই জায়গাটাও তো শুক্রের, শত্রু রাশির। রবি এবং শুক্র, রবি শুক্র পরস্পর শত্রু। সেই জায়গায় রবির থেকে ভালো ফল পাওয়া যাবে না, তাইলে 15 তারিখ পর্যন্ত আমি সেরকম কিছু পাচ্ছি না। আবার ভাগ্যপতি অষ্টমে, তাইলে পাচ্ছি না। 29 তারিখ থেকে তিনি একটা শুভ ফল পেতে চলেছেন, একদম ডেট 29 তারিখ দেখবেন ওনার একটা ভালো পরিবর্তন এসে গেছে ভাগ্যক্ষেত্রে। ওকে, আমরা একদম দশম হাউসে চলে যাই, যেখানে রবি এবং বুধ এবং বৃহস্পতি যেখানে অবস্থান করে আছে এই মুহূর্তে। এখানে দেখুন, চতুর্থ এবং সপ্তমের অধিপতি বৃহস্পতি দশমে কর্মস্থলে। আচ্ছা, দেখা যাচ্ছে যারা ব্যবসা করেন, বিশেষ করে কোন রিলেটেড ব্যবসা, গাড়ি বাড়ি এই জাতীয় অনেকে তো ব্যবসা করেন। বেশ। আচ্ছা, বৃহস্পতি রিলেটেড ব্যবসা, তার মানে বই খাতা পত্র পুঁথি এই জাতীয়, কিছুটা খাদ্য রিলেটেড এই জাতীয় ব্যবসা, এইগুলো কিন্তু ডেভেলপ করার যোগ প্রচুর চলছে, ওটাই তার কাজ। প্লাস এখানে দশমে যেহেতু বৃহস্পতি এবং 15 তারিখ থেকে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, কর্মপ্রাপ্তি, কর্মস্থলে উন্নতি, কর্মের শ্রীবৃদ্ধি, কর্মের মনোবাঞ্ছা একটু ট্রান্সফার চাইছি, হ্যাঁ, কর্মক্ষেত্রে যা যা মনোবাঞ্ছা সেগুলো কিন্তু পূরণ হতে চলেছে। আচ্ছা, এই মাসটায় একাদশের অধিপতি, উপার্জনের অধিপতি যেহেতু আপনার রাশিতে ধরে নিয়ে আলোচনা করছি, একদম চন্দ্রকে আমরা ধরে নিয়েছি। দেখলাম দশমে একটা ভালো ফল, ব্যবসা থেকে একটা ভালো ফল, কর্ম থেকে ভালো ফল, মানে একটা উপার্জন আসছে। কিন্তু চন্দ্র তো 54 ঘন্টা অন্তর পরিবর্তন করেন। আমরা দেখছি উপার্জনপতি একদম বুধের ঘরে, মানে আপনার রাশিতে। মানে মূলত তাইলে কি হচ্ছে, আপনার তো ভালোই হওয়ার কথা উপার্জন, কিন্তু সেটা কি বাস্তব? ওটা কিন্তু বাস্তব নয়। বাস্তবে আমাকে ঢুকতে হবে অন্য জায়গায়। এবারে এই জায়গায় দেখা যাচ্ছে যে আপনার কর্ম, ব্যবসা ইত্যাদি কি ফল দিচ্ছে, তার থেকে উপার্জনটা শো করছে। তো উপার্জন মোটামুটি খুব একটা খারাপ যাবে না, আগের তুলনায় ভালো যাবে। আচ্ছা, বেশ, আগের তুলনায় ভালো যাবে। বেশ, আমরা 12 হাউসে চলে যাই। হ্যাঁ, দ্বাদশে কিন্তু কেতু বসে গেছে। এই কেতু হচ্ছে গুপ্ত কারক গ্রহ, আধ্যাত্মিকতার কারক গ্রহ, এবং সব কিছু একটা হতাশা তৈরি করেন এই জায়গায়। মানে প্রাপ্তি ঘটেও যেন সে হইলেও না হইলেও শেষ, হইয়াও না হইলেও শেষ, সেরকম পাইয়াও পাওয়া হলো না, এই মনোভাব কিন্তু সবসময় তৈরি করবে এই কেতু দ্বাদশে। দ্বাদশ থেকে আমরা যা যা আলোচনা করি, মূলত ব্যয়, মোক্ষ, এইগুলো। মোক্ষ বলতে এখানে একটা ভালো জিনিস বুঝিয়ে দিই। মোক্ষ বলতে কেবল আমরা এখানে ধর্ম নিয়ে ভাববো না, মোক্ষ একটা বড় পার্ট, মানে মোক্ষের বড় পার্ট ধর্ম, কিন্তু আপনি যা করছেন
তার চূড়ান্তটাই হচ্ছে মোক্ষ। আপনি একটা কাজে আছেন, তার একটা চূড়ান্ত জায়গা তো পেতে চান সব সময়, সেই চূড়ান্ত জায়গায় কেতু মানে মোক্ষ প্রাপ্তিতে আপনাকে নিয়োগ করালেও প্রাপ্তিতে কিন্তু একটু স্লো করাবে, হতাশা তৈরি করবে। তার মানে আপনি যদি একটা ব্যবসা করেন, ভালো প্রফিট, তবুও মনে হবে না, হলো না, একটা অপূর্ণতা কাজ অপূর্ণতা কাজ করবে। আচ্ছা, ধরুন কারোর যদি 12 হাউসে কেতু থাকে, হ্যাঁ, তিনি কি, মানে আমরা কন্যা রাশি কন্যা লগ্নের সাপেক্ষেই কথা বলছি, হ্যাঁ, তার জীবনে ধরুন কোনো ইনসিডেন্ট, হ্যাঁ, তিনি কিছু করলেন, তিনি মানে কাউকে ব্যয়ের রাস্তায় পাঠিয়ে দিলেন, তারপরেও তিনি চুপচাপ থাকলেন, এরকম কোনো কি প্রবৃত্তি তার মধ্যে জাগে? কন্যা রাশির ব্যক্তিগণ নিজেরাই ভোগেন বেশি, লোককে কি ভোগাবেন তিনি? আপনি কমেন্ট চাইবেন। কন্যা রাশির লোকেরা ভোগেন বেশি, পরিবারের লোক থেকে প্রচণ্ড ভোগেন, বন্ধু আত্মীয় পরিচিত, এককালের পরিচিত, সেই দেখা যাবে এদেরকে তন্ত্র করছে, এদেরকে গুণিন দিয়ে, অমুক দিয়ে, তসুক দিয়ে ওদের যত রকম খারাপ করছে। আমি এই কমেন্টটা আজ থেকে প্রায় 1 মাস আগে কোনো না একটা ভিডিওতে আপনারা করেছেন আর কি, মাসখানেক আগে আমি এই কমেন্টটা পেয়েছি, যে কমেন্টটা এক্ষুনি আমি রাখলাম আর কি। নর্মালি আমি যেটা নিয়ে বলছিলাম যে অষ্টম ঘরে শুক্রের যে জায়গা থেকে, সেক্সুয়াল জায়গা থেকে যে প্রসঙ্গটা আমি তুলেছিলাম, যখন আপনার 12 হাউসে কেতু আছে, এটা আপনি আমাকে একটু কারেক্ট করতে পারেন, যখন 12 হাউসে কেতু আছে, ওনার জীবনকে না এই যে রিয়েলাইজেশন ইত্যাদি ইত্যাদি হওয়ার পর একটা নির্লিপ্ত ভাব মনের ভেতর আসবে, জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রে। এবং সেই জায়গা থেকে আপনি এই মুহূর্তে না, মানে আপনি এমন একটা সিচুয়েশনে আছেন যেখানে আপনি নিজেকে দেখতে পাচ্ছেন, একটা আইসোলেশন পিরিয়ড আপনার মধ্যে চলছে মানসিক জায়গা থেকে, এবং আপনি নিজেকে না খুব বুঝতে পারছেন যে মানুষ কীরকম, আরেকটা মানুষের সম্পর্ক কীরকম, গাছের সাথে মানুষের সম্পর্ক কীরকম, আপনার সাথে এই টেবিলটা ধরুন কীরকম সম্পর্ক, প্রত্যেকটা লেয়ার আপনি খুঁজে পাচ্ছেন জীবনের। এবং যেটা মানে বুঝতে পেরে আপনার নিজেরই খুব ভালো লাগছে। মানে ধরুন কোনো সিনেমা দেখছেন, কোনো বিজ্ঞাপন দেখলেন, বিভিন্ন জায়গা থেকে আপনি না সব ওই লেয়ারগুলোই খুঁজে পাবেন কেবলমাত্র। এখন আপনার ভেতরে সেই রকম একটা সিচুয়েশন চলছে যে আপনাকে বোঝাচ্ছে যে আপনি কে, আর আপনি কেন এসছেন পৃথিবীতে, আপনি আসলে কি চান, যে ট্র্যাপগুলোতে আপনি পড়েছিলেন অতীতে, সেখান থেকে আপনি বেরোবেন কিভাবে, আপনার নিজের অবস্থান আপনার কাছে পরিষ্কার হচ্ছে। এবার ঘটনা হচ্ছে যে যাদের এতটা ধরুন হচ্ছে না, তো তার মানে তাদের নিজেদের ভেতরকার যে যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতির দিকে তাদেরকে তাকাতে হবে। নিজের শরীরের দিকে তাকান, নিজের মনের দিকে তাকান, একটু চুপ করে বসুন, মেডিটেট করুন। আর যদি দেখেন যে না, তাতেও মন বসছে না, তো তাহলে আপনার জন্মছকে গল্প আছে, সেই গল্প হোয়াটসঅ্যাপ করবেন আপনি। একটু সতর্কবাণী, হ্যাঁ, কারণ অনেক ভালো বললাম, অনেক মন্দ বললাম। আমি সবচেয়ে বেশি, এটা কোনো ভয় দেখানো নয়, আমি যুক্তি দিয়ে বলছি। না না একদম না, অনেকে হয়তো চাইবেন ভয় দেখাচ্ছে। ক্লোজ করব। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, তাদের বৃহস্পতি কিন্তু বিপদ নক্ষত্র, বিপদ তারায় আছে, যে নক্ষত্র বসে গেছেন, অর্থাৎ মৃগশিরা। তাইলে বৃহস্পতি থেকে যে শুভ ফলগুলো আলোচনা করলাম, তারা কিন্তু সেখান থেকে বৃহস্পতির ক্ষেত্র থেকে পাচ্ছেন না। আচ্ছা, এবারে চলে যাই চিত্রা নক্ষত্রে যাদের জন্ম। এই রাহু ষষ্ঠে শুভ ফল দেবেন বললাম, অতটা শুভ ফল দেবেন না। এই যে একটু জোশ, হটকারিতা এইসব দেখাতে গিয়ে তিনি কিন্তু বিপদে পড়বেন। রাহু বিপদ তারায় বসে আছেন। আচ্ছা, বেশ। তাইলে এদের হটকারিতা বর্জন করতে হবে, আইনি জটিলতা থেকে দূরে থাকতে হবে, সামাজিক গন্ডগোল থেকে দূরে থাকতে হবে। এই নক্ষত্রের যারা আছেন, যারা নক্ষত্র জানেন অলরেডি আপনার, হ্যাঁ, থাকতে হবে। আর কর্মের জায়গায় বিপদ, বৃহস্পতি তো কর্মস্থলে, এবং তিনি চতুর্থের অধিপতিও, আবার সপ্তমের অধিপতিও। তাদের কিন্তু, যাদের উত্তর ফাল্গুনী নক্ষত্র, তাদের কিন্তু এই বৃহস্পতি কিন্তু বিপদ জায়গায়, তাদেরকে সেই জায়গাগুলো থেকে সাবধান থাকতে হবে। এই যে প্রথমে বাড়ি পরিবার নিয়ে একটা আলোচনা হয়েছিল, বলে দিয়েছিলাম, কারণ এগুলা বলে না দিলে, যে বৃহস্পতি তো দশমে ভালো ফল দিচ্ছে, ভালো ফল দিচ্ছে, সবাইকে তো দিচ্ছে না। একটা নক্ষত্রের কথা জানিয়ে দিন। এটা ফাল্গুনী হলো, চিত্রা হলো। হ্যাঁ, এবারে হস্তায় কিন্তু এই বৃহস্পতি আবার সম্পদ সৃষ্টির কারক। আবার রাহুও কিন্তু ভালো জায়গায় আছে। শনি খারাপ নয়, প্রত্যারী বাধায় থাকলেও মোটামুটি ভালো। কেতু মিত্রে, মানে উনার কিন্তু ভালো, উনার ভালো যাবে, মানে ভালো মানে অতি না হলেও
ভালোটাকে যদি মিডিয়াম ধরি, তার চেয়ে অতি ভালো ভালোর মাঝখানে পাবেন ফল। বেশ। আর একদম যেটা উত্তর ফাল্গুনী নক্ষত্র, সেখানে কিন্তু ভালো ফল আসছে না, ভালো নয় ওনাদের। আর হস্তা নক্ষত্রে যাদের জন্ম, হ্যাঁ তাদের ভালো, অর্থাৎ ভালো, ভালোর চেয়ে একটু ভালো, আর খারাপ আমি উত্তর ফাল্গুনির কিন্তু ভালো নয় মানে খারাপ বেশ দেখা গেল। বেশ বেশ আজকের আলোচনা আমি এখানেই বিরাম দিচ্ছি। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা আলাদা প্লেলিস্ট করা আছে এই চ্যানেলে, আপনি অডিও সিরিজ আছে তপভূমি নর্মদা, আপনি শুনুন। আপনার জন্মছক দেখানোর জন্য কেবলমাত্র হোয়াটসঅ্যাপ করবেন, নিচে যে নাম্বারটা যাচ্ছে স্ক্রিনে ওই নাম্বারে। সরাসরি জ্যোতিষীর সাথে ফোনে কথা হবে আপনার, লিখিত চার্ট আপনি পিডিএফ পাবেন। আমাদের কোনো ফিজিক্যাল চেম্বার নেই, সমস্তটাই ফোনে ফোনে। যাদের ধরুন জন্ম তারিখ, জন্ম সময় এসব নেই, চিন্তা করার দরকার নেই। আপনি ছবি তুলবেন হাতের, হোয়াটসঅ্যাপে পাঠাবেন, ওই ছবি দেখে আমরা বলে দিতে পারবো যে আপনার ভাগ্য এই মুহূর্তে কেমন চলছে। তবে তার আগে আমরা অতীত বলবো আপনাকে, কেননা অতীত যদি মেলানো যায় তাহলে বর্তমানে আপনাকে যা বলা হচ্ছে, ভবিষ্যতের কথাও যা বলা হচ্ছে, তার উপর আপনি ভরসা করতে পারবেন, তাই না? চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভালো থাকুন, ভক্তির পথে থাকুন। আগামী এপিসোডে দেখা হচ্ছে। নমস্কার, নর্মদে হার। নমস্কার, নর্মদে হর।